শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময় সব খবর একসাথে। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ আনন্দ আর বিষাদ একসাথে ভর করেছে ভক্তদের মনে। সকাল থেকে নানা আচারে দেবীর বন্দনা করেছেন তারা। মণ্ডপে মণ্ডপে এখন সনাতন ধর্মাবলম্বীদের ঢল নেমেছে। আমরা দুর্গাপূজার খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতে যাচ্ছি ঢাকেশ্বরী মন্দিরের সহকর্মী শওকত মঞ্জুর শান্ত আছেন সেখানে। শান্ত, নবমীর সন্ধ্যায় মহা আরতি কখন শুরু হবে জানাবেন। এখান থেকে দেখে মনে হচ্ছে যে ভক্ত অনুসারীদের ঢল নেমেছে। যে বৃষ্টি আপনি ঠিকই বলছিলেন, অন্যান্য দিনের চেয়ে আজকে কিন্তু উপচে পড়া ভিড় বলতেই হবে এবং এই স্রোত শেষ হচ্ছে না। আমি এই প্রান্ত থেকে দেখানো শুরু করতে চাই। এই প্রান্ত থেকে ঢাকেশ্বরী মন্দিরের মানুষজন, ভক্ত অনুরাগীরা কিন্তু আসছেন এবং দেখতেই পাচ্ছেন যে সারিবদ্ধভাবে তাদের জন্য যে নির্ধারিত প্যান্ডেল করা আছে এবং বাঁশ দিয়ে একটা সারি করে দেওয়া আছে, সেখান থেকে কিন্তু সারিবদ্ধভাবে ভক্ত অনুরাগীরা ভিতরে প্রবেশ করছেন এবং এই স্রোতটি গিয়ে দাঁড়াচ্ছে দেবীর সামনে। অর্থাৎ এখান থেকে তারা কিন্তু যে প্রতিমা, মূল প্রতিমা রয়েছে সেই প্রতিমার কাছে তারা যাচ্ছেন এবং সেখানে গিয়ে তাদের যে প্রণাম জানানো এবং দেবীর প্রতি যে ভক্তি প্রকাশ করা সেটি তারা করছেন। একই সাথে তারা তাদের প্রার্থনাগুলো করছেন, নিজেদের যেই আরাধনা আছে সেগুলো জানাচ্ছেন। এই মুহূর্তে যেই কার্যক্রম চলছে সেটি হচ্ছে অঞ্জলি প্রদান এবং এই অঞ্জলির পরে এখন যেহেতু সন্ধ্যা হয়েছে, আমরা আশা করছি যে 6:30 বা 7টা নাগাদ এখানে যে মূল আরতি, আজকের দিনের যে বিশেষ প্রার্থনা সেটি এখানে অনুষ্ঠিত হবে এবং বলার অপেক্ষা রাখে না। গত কয়েকদিনের যে আরাধনা সেটির আজকে একদম সমাপ্তির পথে। যেহেতু আগামীকাল বিজয়া দশমী, দেবীকে বিসর্জন জানানো হবে, কাজেই আজকের দিনটি ভক্তদের জন্য সর্বশেষ সুযোগ দেবীকে দর্শন করা, দেবীর প্রতি তাদের আরাধনা জানানো এবং সেই কারণেই কিন্তু আজকে উপচে পড়া ভিড় রয়েছে। অনেকের সাথে কথা হচ্ছিল, তারা কিন্তু বলছিলেন যে আজকের দিনে একসাথে দুটো অনুভূতি, দেবীকে মর্তে পাওয়া, দেবীর প্রতিমা দর্শন করার সুযোগ, পূজা করতে পারা, একই সাথে আগামীকাল দেবীকে বিদায় জানাতে হবে, সেই জন্য দুঃখ ভারাক্রান্ত মন নিয়েই কিন্তু অনেকে এখানে আনন্দে সামিল হয়েছেন। এই যে মিশ্র একটা অনুভূতি, সেই অনুভূতি নিয়েই তারা কিন্তু জানাচ্ছেন, প্রার্থনার কথা বলছেন। প্রত্যেকেই বলছেন সারা বিশ্বের মানুষ যাতে ভালো থাকে এবং মারামারি, হানাহানি, কাটাকাটি যাতে না থাকে এবং সবাই যাতে শান্তিতে বাস করতে পারে, সেই প্রত্যাশা তারা করছেন, দেবীর কাছে প্রার্থনা করছেন। পুরোহিতের সাথে কথা হচ্ছিল, তিনিও জানাচ্ছিলেন যে দেশ, দশ এবং গোটা জাতির জন্য প্রার্থনার পাশাপাশি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের যত মানুষ রয়েছে, যত প্রাণীকুল রয়েছে, সবার জন্যই প্রার্থনা করা হয়েছে এবং আগামীকালও সেই প্রার্থনা করা হবে। বৃষ্টি বেশ বিস্তারিত করে জানাচ্ছিলেন, ধন্যবাদ জানাচ্ছি শান্ত আপনাকে। আমরা এ পর্যায়ে যাব বনানী পূজা মণ্ডপে। সেখানে আছেন আমাদের সহকর্মী হাসিবুল করিম বিজয়। বিজয়, সাধারণত বনানীর এই পূজা মণ্ডপে সবসময়ই দেখা যায় পূজার সময় বেশ ভিড় লেগে থাকে। আজ যেহেতু মহানবমী, ভক্ত অনুরাগীদের ভিড় কেমন দেখছেন, এখন কি আনুষ্ঠানিকতা চলছে তাও জানতে চাই। বৃষ্টি, আপনাকে মহানবমীর শুভেচ্ছা। এবং যেমনটি বলছিলেন, আসলে নবমীতে কিন্তু ভক্তবৃন্দ যারা রয়েছে তাদের বেশ ভিড় লক্ষ্য করা যায় এবং ইতিমধ্যে আমি আপনাকে একটু দেখাতে চাই যে এই বনানী পূজা মণ্ডপে কিন্তু ভক্তদের বেশ ভিড় রয়েছে এবং তারা কিন্তু আসছেন, তারা দেবীকে দর্শন করছেন এবং দেবীর কাছে বিভিন্ন ধরনের প্রার্থনা করছেন। তারা পুরো দেশ সহ সারা বিশ্বের মানুষের আসলে শান্তি কামনা করছেন। বৃষ্টি, আমি যদি একটু জানিয়ে রাখতে চাই যে নবমীতে বিশেষ কোনো পর্ব না থাকলেও কিন্তু সকালে তর্পণে দুর্গার মহাস্নান এবং ষোড়শ উপাচারে পূজার মাধ্যমে আসলে শুরু হয়েছে নবমী এবং নবমীর সন্ধ্যায় দেবী দুর্গার মহা আরতি করা হবে এবং কিছুক্ষণ পর কিন্তু সেই আরতিটি আসলে অনুষ্ঠিত হবে এবং নবমীতে বলিদান ও নবমী হোমের রীতি রয়েছে এবং আজ 108টি নীল পদ্মে পূজা হবে দেবী দুর্গার এবং পূজা শেষে যথারীতি থাকবে অঞ্জলি নিবেদন এবং প্রসাদ বিতরণী। মূলত কিন্তু নবমী তিথি শুরু হয় সন্ধি পূজা দিয়ে। সন্ধি পূজা হয় অষ্টমী তিথির শেষ 28 মিনিট এবং নবমীর সূচনার শেষ প্রথম 28 মিনিট জুড়ে মূলত দেবী চামুণ্ডার পূজা হয়। এই সময় 108টি মাটির প্রদীপ জ্বালিয়ে ও 108টি নীলপদ্ম নিবেদন করা হয় দেবীর চরণে। আর ঠিক এই কারণে কিন্তু পূজায় মন্ত্রের সেই বিশেষত্ব উল্লেখ করা হয় আর কি মূলত। তো মহানবমীতে কিন্তু দেবী দুর্গার যেমন বিদায়ের ঘণ্টা বাজে, তেমনি ভক্তবৃন্দের মধ্যে একটি আনন্দ বিরাজ করে এবং এখন পর্যন্ত কিন্তু দেবী তাদের মতে মর্তে অর্থাৎ পৃথিবীতে আছেন এবং তারা কিন্তু
এই নিশির শেষে এই বিদায় ঘণ্টা শেষে কিন্তু আগামীকাল দশমীর মাধ্যমে দেবী দুর্গা কৈলাসে ফিরে যাবেন, অর্থাৎ তার স্বামীর বাড়ি ফিরে যাবেন। এর মাধ্যমে তারা আসলে দেবীকে বিসর্জন দিয়ে এই শারদীয় দুর্গা উৎসব দুর্গা পূজা কিন্তু শেষ হবে। বৃষ্টি, ধন্যবাদ। আমরা শুনছিলাম বিজয়। আমরা ঢাকায় ছিলাম এতক্ষণ, এবার একটু ঢাকার বাইরে যাব, রাজশাহীতে যাচ্ছি। সহকর্মী তারেক মাহমুদ আছেন সেখানে। তারেক, রাজশাহীতে এই মুহূর্তে কি আনুষ্ঠানিকতা চলছে একটু জানাবেন, যারা আসছেন ভক্ত অনুরাগীরা কি বলছেন তাও জানতে চাই। বৃষ্টি, এই মুহূর্তে পরিবার পরিজন নিয়ে যারা ভক্তকুল রয়েছে, রাজশাহী মহানগরীতে মোট 103টি মণ্ডপ রয়েছে। মণ্ডপগুলো তারা ঘুরছেন এবং শেষ সময়টি আসলে দেবী দুর্গাকে প্রাণ ভরে তারা দেখে নিচ্ছেন এবং প্রার্থনা করছেন। আমি তেমনটি কিন্তু দেখতে পাচ্ছি এবং মহানবমীর আজকের দিনে কিন্তু দেবী দুর্গাকে প্রাণ ভরে দেখে নেওয়ার সময় দুর্গাপূজার অন্তিম দিন বলা যায় এই মহানবমীর এই দিনটিকে। এবং আগামীকাল বিজয়া এবং বিজয়ের যে পর্ব সেটি কিন্তু শুরু হবে এবং নবমীর সন্ধ্যায় দেবী দুর্গার আরতি সেটি মন্দিরে মন্দিরে কিন্তু করার যে বিষয়টি সেটি আমি চলছে কিন্তু এখন পর্যন্ত। এবং আজকে সকালে 108টি নীলপদ্মে যে পূজা হয়েছে দেবী দুর্গার এবং পূজা শেষে যথারীতি অঞ্জলি নিবেদন, প্রসাদ বিতরণ সেটি চলেছে সকালে, আমি তেমনটি দেখেছি। এবং রাজশাহীর মণ্ডপে মণ্ডপে প্রাণের উৎসবের মধ্য দিয়ে এখন যেমনটি দেখছি যে অন্য দিন যেমন সকলের মুখে হাসি থাকতো, আজকে কিন্তু অনেকের মুখ মলিন, কারণ আবারও 1 বছর পরে দেবী দুর্গাকে তারা আবারও দেখা পাবেন এবং সে কারণে শেষ সময়ে সকলে প্রাণ ভরে প্রার্থনা করছেন নিজের পরিবারের জন্য, নিজের জন্য, দেশের জন্য। এবং তারা দেবী দুর্গার কাছে প্রার্থনা করছেন যে সকল অশুভ শক্তিকে যেন দূর করে দেশে শান্তি বিরাজ করে, মানুষ ভালোভাবে শান্তিতে সমৃদ্ধিতে বাঁচতে পারে, সে বিষয়টি নিয়ে কিন্তু সকলে দেবীর কাছে প্রার্থনা করছেন। এবং ভক্তকুলরা বলছেন যে পূজার প্রথম 3 দিন কিন্তু সবার মাঝে আনন্দ উল্লাস থাকলেও চতুর্থ দিনে সন্ধি পূজার পর সবার মনে বিষাদে কিন্তু ভরে যায়, কারণ তখন সবার জানা হয়ে যায় যে দেবী দুর্গা তাদের কাছ থেকে ছেড়ে চলে যাবেন। এই সময় দেবী দুর্গার কাছে প্রার্থনা করতে থাকছেন যারা ছোট বড় সকলে পরিবার পরিজন নিয়ে যারা এসেছেন এবং তারা এখন পর্যন্ত প্রার্থনা করছেন যে সকল অপশক্তি দূর হয়ে যেন শান্তি বিরাজ হয় দেশে। এবং রাজশাহীর প্রত্যেকটি মণ্ডপেই বলা যায় যে সন্ধ্যার পরে এখন ভিড় রয়েছে, প্রত্যেকটি মণ্ডপে মণ্ডপে ভক্তকুল আসছেন, দেবীকে প্রাণ ভরে দেখছেন। বৃষ্টি, শুনছিলাম আমরা। ধন্যবাদ তারেক। নবমীতেই দশমীর আমেজ, আনন্দ আর বিষাদ একসাথে ভর করেছে ভক্তদের মনে। সকাল থেকে দেবী দুর্গার কল্পারম্ভ বিহিত পূজার মাধ্যমে শুরু হয় নবমীর আচার। ষোড়শ উপাচারে দেবী সিদ্ধিধাত্রীর আরাধনায় মুক্তির পথ খোঁজেন অনুসারীরা। দেবীর বিদায়ক্ষণের বেদনা বিধুর সুরও বাঁচতে থাকে ভক্তদের হৃদয়ে। চামুণ্ডা রূপে মহামায়ার বিজয়ক্ষণ। পুরাণ মতে মহিষাসুরকে বধ করে এই দিনই শুভ শক্তির প্রতিষ্ঠা করেন দেবী দুর্গা। তাই আশ্বিন মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে আড়ম্বরে পালিত হয় মহানবমী। সকাল থেকে মণ্ডপে মণ্ডপে সেই উপলক্ষেই শুরু হয় কল্পারম্ভ আর বিহিত পূজা। অষ্টমী নবমী তিথির সন্ধিক্ষণে সন্ধি পূজার পর নবমী তিথির সূচনা। প্রথম প্রহরের মহাস্নানের পর ষোড়শ উপাচারে পূজিত হন মহিষাসুরমর্দিনী। নীলকণ্ঠ, অপরাজিতা ফুল আর যজ্ঞে চলে দেবীর বন্দনা। দেবী সিদ্ধিধাত্রীর আরাধনার মাধ্যমে বিশ্বে শান্তি ও কল্যাণ কামনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। দেশে যাতে কোনো অশান্তি না আসে, আমাদের দেশের রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজনীতিতে কোথাও কেন যেন মানুষের ভ্রাতৃত্ববোধ, মানুষের সঙ্গে যেন সকলে মিলেমিশে এখানে শান্তিতে থাকতে পারেন, এও আমাদের একটি প্রার্থনা। নবমীতেই বিদায়ের সুর। বিসর্জনের প্রস্তুতি নিতে নিতে বিষাদ আর আনন্দ মিশ্রিত অনুভূতি ভক্ত অনুসারীদের মনে। শুরু হয়েই শেষ হয়ে গেল, কালকে মা চলে যাবেন আবার, তো অপেক্ষা থাকবে যে বিসর্জনের প্রস্তুতি নিতে নিতে বিষাদ আর আনন্দ মিশ্রিত অনুভূতি ভক্ত অনুসারীদের মনে। শুরু হয়েই শেষ হয়ে গেল, কালকে মা চলে যাবেন আবার, তো
তো অপেক্ষা থাকবে যে মা পরের বছর আসবেন, আমরা যাতে এই সারা বছর ভালো থাকি। মন খারাপ লাগছে, অলরেডি শুরু হয়ে গেছে, কারণ হচ্ছে যে আজকে দিনই এফেক্টিভলি পূজার শেষ দিন। কালকে তো জাস্ট কিছু ছোটোখাটো নিয়ম করেই হচ্ছে মাকে বিদায় দেয়া। নবমী পূজা শেষ হওয়ার মানেই হচ্ছে মার সাথে আর অল্প কিছুক্ষণ সময় বাকি, তো মন তো খারাপ অবশ্যই হচ্ছে, কারণ পুরো একটা বছর অপেক্ষা করে থাকি কয়েকটা দিনের জন্য। Now I just pray to her that everything whatever is going around the world should settle and be calm. দেবী দুর্গার কাছে এটাও আমাদের চাওয়া, যাতে আমার যে ব্যক্তিগত যে চাওয়ার যে লিস্টটা সেটা যাতে বড় হয় এবং না পাওয়ার যে লিস্টটা আমাদের আগামী বছরে সেটি যাতে ছোট হয়। অঞ্জলির মাধ্যমে মহা আড়ম্বরে শেষ হচ্ছে মহানবমীর আনুষ্ঠানিকতা। এবার ভক্তদের মনে বিদায়ের সুর, তাই অশ্রুসিক্ত চোখে শেষ মুহূর্তে দেবীর পদচরণে শেষ কয়েকটি প্রার্থনা ভক্তদের। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। দুর্গাপূজার টানা ছুটিকে কেন্দ্র করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে যানজটের ধীরগতির সৃষ্টি হয়েছে। ভোর থেকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজা পর্যন্ত এই 15 কিলোমিটার জুড়ে দেখা দেয় যানবাহনের জটলা। এর আগে সোনারগাঁয়ের দড়িকান্দি সহ দুটি স্থানে গাড়ি বিকল হয়ে পড়লে ধীরগতি দেখা দেয় গাড়ি চলাচলে। বেলা বাড়তেই রাস্তায় মানুষের চাপ বাড়তে থাকে ভোগান্তি। আর এ সময় ঢাকা সিলেট মহাসড়কের বেশ কিছু অংশেও ধীরগতি দেখা দেয়। কাঁচপুর হাইওয়ে থানা, শিমরাইল থানার ওসি জানিয়েছেন, গাড়ির চাপ নিয়ন্ত্রণে তারা কাজ করছেন, গন্তব্যে সঠিক সময় পৌঁছানো নিয়ে শঙ্কা প্রকাশ করছেন। পুরা জাম, পুলিশের কোনো খোঁজ খবর নাই, জামের পরে জামে পড়ে রয়েছে। আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা দেখছেন না আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে বরিশালে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি বলেছেন, একটা দলের কার্যক্রম যখন নিষিদ্ধ করা হয় তখন নিষেধাজ্ঞা স্থায়ী না অস্থায়ী ধরনের প্রশ্ন থাকে। এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা যা বলেছেন তা থিওরিটিক্যাল। নির্বাচনের বিষয়ে আইন উপদেষ্টা স্পষ্ট করে বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। শান্ত পাহাড়কে যারা অশান্ত করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন আইন উপদেষ্টা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উইথড্র হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। আমি যেটুকু জানি যে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে। কাজেই এই নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতে আমি আমার পর্যবেক্ষণ থেকে যেটুকু বুঝি আর কি, আমার ধারণা আওয়ামী লীগের কার্যক্রম এটা আপনার যে নিষিদ্ধ হয়েছে এটা উইথড্র হওয়ার কোনো সম্ভাবনা নাই। নির্বাচনকে সামনে রেখে যত বাধাই আসুক তা প্রতিহত করা হবে। ডক্টর ইউনূসের নেতৃত্বে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি অংশ নেন। বলেন, পৃথিবীতে সকল সভ্যতায় অতীতে যেসব সরকার গঠিত হয়েছে তার মধ্যে অন্তর্বর্তী সরকার সবচেয়ে বৈধ। যারা দেশের মানুষকে দীর্ঘ সময় জিম্মি করে রেখেছিল তারা আগামী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। আর সেসব ষড়যন্ত্র প্রতিহত করে স্বতঃস্ফূর্তভাবে আগামী নির্বাচনে ভোট দেবে জনগণ। যত বাধায় আসুক না কেন, যত ব্যারিকেড আসুক, সেই পথে যত রকম কাটা ছিটানো হোক না কেন, সমস্ত বাধার প্রাচীর উত্তরে বাংলাদেশের মানুষ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাঠে ভোট দিতে যাবে। এটাই বাংলাদেশের মানুষের সামাজিক চুক্তি। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স। সকালে দলটির আমিরের ব্যক্তিগত কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরিস্থিতি, বাংলাদেশ সুইডেন সম্পর্ক, ব্যবসা বাণিজ্য, কূটনীতি নিয়েও আলোচনা করেন তারা। উভয় পক্ষ ভবিষ্যতে দুই দেশের অর্থনৈতিক ও উন্নয়নমূলক সম্পর্ক আরও জোরদারের আশা করেন। বৈঠকে সুইডেন দূতাবাসের বাণিজ্য, রাজনীতি এবং যোগাযোগ বিভাগের প্রধান ওলে লুন্ডিরও উপস্থিত ছিলেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ও মিডিয়া বিভাগের প্রধান হেসানুল মাহবুব জুবায়ের সহ দলটির কেন্দ্রীয় নেতারাও এই বৈঠকে ছিলেন। রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করতেই নির্বাচনে পিআর পদ্ধতির দাবি তোলা হচ্ছে। ইসলামী দলগুলো জনমতকে ভিন্ন খাতে প্রবাহিত করতে পিআরের দাবি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন, নির্বাচন পিআর পদ্ধতিতে নয়, সংবিধান অনুযায়ী হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে সমসাময়িক বিষয় নিয়ে তারা কথা বলেন।
রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণ লেকে মাছের পোনা অবমুক্ত করেন রুহুল কবির রিজভী। এ সময় গণমাধ্যমকে তিনি বলেন, ইসলামিক দলগুলো জনমতকে ভিন্ন খাতে প্রবাহিত করতে পিআরের দাবি করা হচ্ছে। ঘোষণা দিয়েছেন আন্দোলনের, জনগণ পিআর চায় না। এই জনমতকে তারা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা এই পিআরের কথা আবার নতুন করে বলেছেন, কিন্তু জনগণ এই পিআরের সাথে নাই। পিআর আসা মানেই, এটা প্রবর্তন করা মানেই আপনার নির্বাচনী ব্যবস্থা, নির্বাচন এবং আমাদের দীর্ঘদিনের যে অবাধ সুষ্ঠু নির্বাচন সম্পর্কে মানুষ যেভাবে অভ্যস্ত, সেই অভ্যস্তটাকে তারা বিভ্রান্ত করার জন্য এই কথাগুলি নিয়ে আসছেন। এইটা কখনোই সম্ভব নয় যে যার ভোট সে তাকেই দেবে, তার পছন্দ মতো প্রার্থীকেই দেবে। জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, আওয়ামী লীগ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। যারা গণহত্যা, গুম, খুন, লুটপাট করেছে তাদের বিচারের আহ্বান জানান তিনি। কোন অবস্থাতে গণহত্যাকারী এবং গণদুশ্মন যারা ছিল, যারা গুম করেছে, যারা মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, যারা মানুষের সম্পদ লুণ্ঠন করে দেশের বাইরে নিয়ে গিয়ে দেশের সম্পদ লুণ্ঠন করে পাহাড় করেছে, তাদেরকে বিচার এবং বিচারের আওতায় আনা। এর আগে সকালে পল্টনে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে রুহুল কবির রিজভী বলেন, যারা শেখ হাসিনার পতন মানতে পারেনি তারাই পরিকল্পিতভাবে পূজার সময় পাহাড়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা জাতীয় আন্তর্জাতিক চক্রান্ত, যারা শেখ হাসিনার পতনকে মেনে নিতে পারেনি তারাই এই চক্রান্ত করে যাচ্ছে যে এই দুর্গাপূজার সময় এমন কিছু ঘটনা ঘটাতে হবে যাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় বিদেশে। দুর্গাপূজাকে নস্যাৎ করতে পাশের দেশ থেকে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন রিজভী। আজকে পাহাড়ে অশান্তি কেন? রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে যোগদান শেষে নিউ ইয়র্ক থেকে রওনা দিয়ে এখন ঢাকার পথে রয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় সকাল ৯টা ১০ নিউ ইয়র্ক ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে আছেন দেশের শীর্ষ রাজনৈতিক দলের নেতারা। এই সফরে প্রধান উপদেষ্টা জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত সোশ্যাল বিজনেস, ইউথ অ্যান্ড টেকনোলজি শীর্ষক উচ্চ পর্যায়ের এক সাইড ইভেন্টে বক্তব্য রাখেন। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন। এছাড়া তার সাথে বিশ্বের 11টি দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা সাক্ষাৎ করেছেন। আপনারা সব খবর দেখছেন, একটা বিরতিতে যাচ্ছি, একটু পরেই ফিরছি। আবারও আমন্ত্রণ, সব খবর দেখছেন। বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল। বুধবার ৩ ক্যাটাগরি থেকে মোট ১৬ জন নাম প্রত্যাহার করেছেন। নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে তামিম ইকবাল আরও একবার অভিযোগ তুলেছেন সরকারি হস্তক্ষেপের এবং এই ঘটনাকে দেশের ক্রিকেটের কালো অধ্যায় বলেও দাবি করেন সাবেক অধিনায়ক। বুধবার সকাল 10:18 বিসিবিতে হাজির তামিম ইকবাল। এরপর একে একে বোর্ডে আসেন ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম বাবু, বোরহানুল পাপ্পু, মাসুদুজ্জামানের মতো নির্বাচনের একটি পক্ষের পরিচালক পদপ্রার্থীরা। কিন্তু তারা এদিন আসেন নির্বাচন থেকে সরে দাঁড়াতে। গুঞ্জন সত্যি করে তামিম সহ ক্লাব ক্যাটাগরি থেকে 13, জেলা বিভাগ থেকে 2 আর ক্যাটাগরি 3 থেকে 1 প্রার্থী সরে দাঁড়ান নির্বাচন থেকে। ক্যাটাগরি 2 থেকে নাম প্রত্যাহার করা ব্যক্তিরা হলেন তামিম ইকবাল, রফিকুল ইসলাম বাবু, ফাহিম সিনহা, মাসুদুজ্জামান, সাইদ ইব্রাহিম আহমেদ, সৈয়দ বুরহান হোসেন পাপ্পু, ইসরাফিল খসরু, সাব্বির আহমেদ রুবেল, আসিফ রব্বানী, ইয়াসির আব্বাস, সাইফুল ইসলাম সপু ও ওমর শরীফ মাহমদ ইমরান। ক্যাটাগরি 1 থেকে নাম প্রত্যাহার করেছেন চট্টগ্রামের মীর হেলাল, যার ফলে ওই বিভাগের 2 প্রার্থী গায়ক আসিফ আকবর ও ইকবাল চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন। এছাড়াও পাবনা জেলার কাউন্সিলর তৌহিদ তারেক নাম প্রত্যাহার করেছেন, তবে রাজশাহীতে হবে ভোটযুদ্ধ। এছাড়াও সি ক্যাটাগরি থেকে নাম প্রত্যাহার করেছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। এখন প্রশ্ন হলো, কেন তামিম সহ বাকিরা নাম প্রত্যাহার করলেন? ক্যাটাগরি 2 এর 12 পরিচালক কোটার জন্য সরকার তার সমর্থিত প্যানেলের পক্ষের জন্য চেয়েছিলেন
3 জন পরিচালক, কিন্তু শেষ মুহূর্তে এসে তামিমরা 12টি পদ দাবি করলে বাধে বিপত্তি। হাইকোর্টে হয় রিট, আবারও আলোচিত 15 ক্লাবের কাউন্সিলরশিপ কেড়ে নেবার রায় দেয় আদালত। শেষ পর্যন্ত সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে সরে দাঁড়ায় তামিমের প্যানেল। তারা যদি এভাবে করে ইলেকশন করতে চান করতে পারেন, জিততেও পারেন, বাট আজকে ক্রিকেট 100% হেরে গেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আপনারা বলেন বড় গলায় যে বাংলাদেশে ফিক্সিং বন্ধ করা লাগবে, আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করেন, পরে ক্রিকেটের ফিক্সিং বন্ধ করার চিন্তাটা করি। এখানে আরও অনেকেই আজকে উইথড্র করতেন, তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে বোঝানো হয়েছে বা চাপ সৃষ্টি করা হয়েছে, তাদেরকে করে সামাও থামানো হয়েছে। নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে। আপনি জেলা লেভেল বিভাগ লেভেল বলেন, এখন ক্লাব লেভেল বলেন, কোনোটা ক্লাবকে একবার বাতিল করা হচ্ছে, আবার পরের মুহূর্তে এটাকে বৈধ করা হচ্ছে। সো এখানে দেখা যাচ্ছে যে একটা নগ্ন হস্তক্ষেপ আছে। হ্যাঁ, এখানে বেসিক্যালি ইলেকশনের কোনো পরিবেশ আমি দেখছি না। মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হয়ে যাওয়ার প্রায় 3.5 ঘন্টা পর বিসিবি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে তালিকা। নির্বাচন কমিশন বলে গ্রহণ করা হয়েছে নাম প্রত্যাহারের সবকটি আবেদন। 16টায় আবেদন জমা পড়েছে প্রত্যাহারের জন্য, আর 16টায় আমরা নিয়েছি এবং 16টাকে বাদ দিয়ে আপনারা জানেন যে আমাদের টোটাল প্রার্থী ছিল 50 জন, 50 থেকে 16টা বাদ দিলে এখন আমাদের 34টা। তবে তামিম ইকবালের কোরামের হলেও নির্বাচন থেকে সরে যাননি জামালপুর থেকে কাউন্সিলর হওয়া আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান। তাই তো ঢাকার 2 পরিচালক কোটায় আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিমের সাথে ভোটযুদ্ধে নামছেন বিসিবির সাবেক পরিচালক ফুয়াদ। অনেক আশা প্রত্যাশার এবারের বিসিবির নির্বাচনে নানা নাটকীয়তার পর ভোটযুদ্ধ থেকে সরে দাঁড়ালো তামিম ইকবালের একটি পক্ষ। এখন ফাঁকা মাঠেই গোল দিয়ে হবে বিসিবির নির্বাচনের ক্ষমতার পালাবদল। তবে 5 আগস্ট পরবর্তী সময়ে এমন নির্বাচনে কি প্রত্যাশা করেছিল দেশের ক্রিকেট প্রেমীরা, সেই প্রশ্ন কিন্তু থাকছেই। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, মিরপুর, ঢাকা। মশিউর সিকিউরিটিজের লুটপাট এবং গ্রাহকের অর্থ আত্মসাতে বেকায়দায় বিনিয়োগকারীরা। অর্থ উদ্ধারে দাঁড়ে দাঁড়ে ঘুরছে তারা। সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগকারীদের টাকা আত্মসাতের ঘটনায় পুরো পুঁজিবাজারেই নেতিবাচক প্রভাব পড়েছে। বিষয়টি দ্রুত নিষ্পত্তি হওয়া দরকার। বিএসইসি বলছে, এরই মধ্যে মশিউর সিকিউরিটিজের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। টাকা ফেরত দিতে মালিকদের সম্পদ বাজেয়াপ্ত করা হতে পারে। অবসরপ্রাপ্ত চাকরিজীবী শের আলী মশিউর সিকিউরিটিজে বিও হিসাব খোলেন প্রায় 15 বছর আগে। 2 দফায় বিনিয়োগ করেন 25 লাখ টাকা, কিন্তু তাকে না জানিয়েই তার বিও হিসাবে থাকা সব শেয়ার বিক্রি করে টাকা হাতিয়ে নেয় মশিউর সিকিউরিটিজ কর্তৃপক্ষ। সেই টাকা ফিরে পেতে 1.5 বছর ধরে ঘুরছেন তিনি। চাকরি করি, মাস শেষে একটা বেতন পাই, সেটা দিয়ে আমার সংসার চলে। আর বাড়তি যদি এর সাথে কিছু করতে পারি, ছেলে মেয়ে পড়াশোনা আছে, তাদের ভবিষ্যৎ আছে, সেই চিন্তার থেকে এটা করা। সেটা করতে যায় এখন আমি তাদের ভবিষ্যৎ আছে, সেই চিন্তার থেকে এটা করা। সেটা করতে যায় এখন আমি সর্বস্বই হারাইছি আর কি, টোটালি শেষ। একই ধরনের প্রতারণার শিকার হয়েছেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শাহজাহান আলী। চাকরি জীবনে জমানো টাকার পাশাপাশি পেনশনের টাকাও বিনিয়োগ করেছিলেন মশিউর সিকিউরিটিজের মাধ্যমে। সব মিলিয়ে তার বিনিয়োগ ছিল 60 লাখের উপরে। পুরো টাকা আত্মসাৎ করেছে মশিউর সিকিউরিটিজ মালিক পক্ষ। আমি রিটায়ারমেন্টে গেছি, তখন কিছু পেনশনের টাকাও ছিল, সেগুলো বিনিয়োগ করছিলাম। সাথে যে বেঁচে দিছে, এই বেচার জন্য তো ক্ষতিগ্রস্ত হলো। ধরেন 90% শেয়ার বিক্রি করে দিচ্ছে। 100 টাকার শেয়ারের মধ্যে 90 টাকা বেচে নিয়ে যায়, তাহলে আমার আছে 10 টাকা, তাহলে কেমনি করছিল। শের আলী এবং শাহজাহানের মতো প্রতারণার শিকার হয়েছে মশিউর সিকিউরিটিজের আরও শত শত বিনিয়োগকারী। অর্থ সংকটে মানবেতর জীবনযাপন করছেন তাদের অনেকে। হারানো টাকা ফিরে পেতে ঢাকা স্টক এক্সচেঞ্জ, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন সংস্থায় ঘুরছেন তারা। তারা ভুয়া সফটওয়্যার দিয়ে আমাদেরকে এই ফেক ইনফরমেশন দিয়ে পোর্টফোলিও আমাদেরকে পাঠিয়ে ভিতর দিয়ে তারা টাকা পয়সা তুলে নিয়ে আত্মসাৎ করে ফেলছে। টাকা পাওয়ার ব্যাপারে এখনো কোনো সুনির্দিষ্ট কোনো সময়সীমা বা তারা দিবে কিনা এই ধরনের কোনো আশ্বাস তেমন পাইনি।
মশিউর সিকিউরিটিজ বিনিয়োগকারীদের সমন্বিত হিসাব থেকে ৬৮.৫ কোটি টাকা এবং বিও হিসাবে থাকা শেয়ার বিক্রি করে ৯২ কোটি টাকা আত্মসাৎ করেছে। বিকল্প সফটওয়্যার তৈরি করে গ্রাহকের সাথে প্রতারণা করে মশিউর সিকিউরিটিজ, যা জানাজানি হয় গত বছরের সেপ্টেম্বরে। এরপর থেকেই বন্ধ প্রধান কার্যালয় সহ প্রতিটি শাখা। ব্রোকারেজ হাউস বন্ধ থাকায় মশিউর সিকিউরিটিজের কারো সাথে কথা বলা সম্ভব হয়নি, ফোনেও সাড়া মেলেনি। তারা যে বাটপারি বা সলচাতুরি করে চলে গেছে এটা আমরা জানতামই না, আমি জানি না, আপনাদের কাছে এসে প্রথম শুনলাম। আমি যে বিভিন্ন জায়গায় ঘুরছি তাদের অফিস খোঁজার জন্য। মশিউর সিকিউরিটিজের আগে 34টা ব্রাঞ্চ ছিল অন্য ডিস্ট্রিক্টে, এখন আর 14 ব্রাঞ্চ নাই বলে, এখন শুধু আছে যে মতিঝিলের ওই সিটি সেন্টারে 18 তলায় মশিউর সিকিউরিটিজ এটা আছে, তাও এখন মানে খুলে না, বন্ধ। বাজার সংশ্লিষ্টরা বলছেন মশিউর সিকিউরিটিজের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে পুরো পুঁজিবাজার, আস্থা নষ্ট হয়েছে বিনিয়োগকারীদের। নিয়ন্ত্রক সংস্থার উচিত দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থা করা। বিনিয়োগকারীদেরকে আস্থায় নিতে হবে। এখন আস্থায় নেয়ার জন্য ওনাদের যে ক্ষতি হয়ে গেল সেই ক্ষতি পূরণ করার জন্য চিন্তা ভাবনা করতে হবে। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বলছে বিনিয়োগকারীদের পাওনা পরিশোধে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে মালিকপক্ষের সম্পদ বাজেয়াপ্তের আইনি দিক। পরিপূর্ণভাবে যেন তাদের দাবি বা পাওনা পরিশোধ করা যায় সেই বিষয়ে কমিশন কাজ করে যাচ্ছে। নিজেদের স্থাবর অস্থাবর সম্পত্তিগুলো রয়েছে বিনিয়োগকারী টাকা আদায় করার জন্য, সেগুলো আমরা অ্যাটাচ করার একটা ব্যবস্থা আমরা নিচ্ছি। পুঁজিবাজারে প্রতারণা বন্ধে সব ব্রোকারেজ হাউসে সমজাতীয় সফটওয়্যার ব্যবহার বাধ্যতামূলক করেছে বিএসইসি। এর ফলে পোর্টফোলিওতে পরিবর্তনের সুযোগ বন্ধ হবে বলেও জানায় নিয়ন্ত্রক সংস্থা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সাতক্ষীরায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। 2019 সালে সাতক্ষীরা শহরে ইটাগাছা এলাকায় সংগ্রাম প্লাজা ভবনে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার চালু করে ইন্ডিয়ান হাই কমিশন। গেল 28 আগস্ট বাংলাদেশ ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ডেপুটি চিফ অপারেটিং অফিসার স্বাক্ষরিত একটি পত্র দেওয়া হয় ওই ভবন মালিককে। পত্রে 1 অক্টোবর ভবনটি থেকে ভিসা সেন্টার খালি করার কথা বলা হয়। ভবনটির ম্যানেজার জানান সাতক্ষীরায় ভিসা অফিস রাখা হবে না বলে জানিয়েই নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। 2024-এ 5 আগস্টের পর 2 মাস অফিসটি তালাবদ্ধ রয়েছে বলে জানিয়েছে ভবনের অন্যান্য দোকানিরা। বৃষ্টিতে জলাবদ্ধতায় ভোগান্তি পোহাতে হয়েছে রাজধানীবাসীকে। রাতভর নিউ মার্কেট, ধানমন্ডি সহ আশপাশের এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়, এতে সড়কে চলাচলে ভোগান্তিতে পড়ে নগরবাসী। অনেক জায়গায় বৃষ্টির পানি দোকানপাটে ঢুকে যায়। আর আবহাওয়া অফিস বলছে সাগরে লঘুচাপের কারণে 24 ঘন্টায় ঢাকায় 206 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, আরও 72 ঘন্টা অব্যাহত থাকতে পারে বর্ষণ। মঙ্গলবার রাতভর ভারী বৃষ্টি, আর তাতেই তলিয়ে যায় রাজধানীর বেশ কিছু এলাকা। নিউ মার্কেট পিলখানা সড়ক ঢালু হওয়ায় ভারী বৃষ্টিতে এভাবে জলাবদ্ধতা তৈরি হয় সড়কটিতে। ভ্যানে ওইটা নৌকার ফিলিংস অনুভব করলাম ঢাকা শহরে, বুঝতেই তো পারতেছেন, দারুণ মজা হইলাম। 12 বছর যাবত এই অবস্থায় দেখতেছি, অল্প বৃষ্টিতে দেখা যাচ্ছে যে আপনার 20 টাকা 30 টাকাতে পার হয়েছে, আমাদের খুব ভোগান্তি হয়। বৃষ্টির পানি ঢুকে গেছে ঐতিহ্যবাহী নিউ মার্কেটও, দোকান খুলতে পারছেন না অনেক ব্যবসায়ী। একই অবস্থা ঢাকা কলেজের আশপাশে। এই সড়কে সামান্য বৃষ্টিতে পানি জমে থাকে, ফুটপাতের দোকানিদের ভোগান্তির শেষ নেই। আরো বেশি পানি উঠে, এখানে হাঁটা চলা করতে পারেন না, ব্যবসা তো দূরের কথা, কাস্টমারও ওরকম নাই, ওরকম পাবলিকও নাই। আইব খান ট্রেডেড মার্কেট, এটা কি আপনি তাও উঁচা করছে, 1 হাতের বেশি উঁচা করা হয়েছিল। সব দিকে করতে, যেমন কালকে বন্ধ গেছে সাপ্তাহিক, আজকে ওই অবস্থা, আবার আগামীকালকে বন্ধ। পানি যখন না যাবে তখন তো কাস্টমার এদিকে আসবে না, ঠিক আছে, আমাদের ব্যবসার আজকে দিন মাইর। শুধু এখানটায় নয়, পানি জমেছে রাজধানীর মিরপুর, কাজীপাড়া, শাওড়াপাড়া এলাকার অলিগলিতে। আমাদের বাসা তলায় গেছে, আমাদের বাসায় এই পানি। এটা পানি বৃষ্টি লাগে না, বৃষ্টি ছাড়াই পানি থাকে এই জায়গায়। বৃষ্টি না হলে তাও ভাঙ্গাচুরা দেখে শুনে যাওয়া যায়, বৃষ্টি হওয়ার কারণে মনে করুন যে ভাঙ্গা দেখা যায় না, পানি। পুজোর ছুটি থাকায় রাস্তাঘাটে মানুষজন কম থাকলেও বিভিন্ন প্রয়োজনে যারা বের হয়েছেন কিংবা ছুটিতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারাও পড়েছেন বিপাকে। আলি বিপদ না, এই যে রাইডা বাসে আসলাম, একদম বাসের ভিতরে পানি পড়ে একদম অস্থির অবস্থা, হাঁটুমান পানি থাকে, মানুষ কোনো ঢুকতে পারে না, মার্কেট গাড়ি নিয়ে আসতে পারে না, এই অবস্থা। এখন যেখানে 10-20টা গাড়ি থাকার কথা সেখানে 1-2টা গাড়ি আছে, তাড়াতাড়ি পাওয়া যাচ্ছে না গাড়ি ঘোড়া। আবহাওয়া অফিস বলছে লঘুচাপের প্রভাবে গত 24 ঘন্টায় ঢাকায় 206 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম এবং ঢাকা মহানগরের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে
জলাবদ্ধতা তৈরি হতে পারে। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় বিশেষ করে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন, চট্টগ্রাম ও কক্সবাজার এইসব এলাকার পাহাড়ি এলাকায় অস্থায়ী এই ভারী বৃষ্টিপাতজনিত কারণে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। আগামী ৭২ ঘন্টা পর্যন্ত সারা দেশের বেশ কিছু এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আবারও যাচ্ছি বিরতিতে, সব খবর নিয়ে এক্ষুনি ফিরছি। সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন স্বতন্ত্র সড়ক নিরাপত্তা আইন। ইতিমধ্যে সরকার তা অনুধাবন করছে এবং এই আইনের খসড়া তৈরিতে কমিটি করা হয়েছে বলেও জানিয়েছেন নিরাপদ সড়ক চাই। দুপুরে প্রেস ক্লাবে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন ও সড়ক নিরাপত্তার সুনির্দিষ্ট প্রস্তাবনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলনে এই তথ্য তারা জানায়। বলা হয়, সড়ক দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতির বহুমাত্রিক হওয়ার সরকারের একার পক্ষে তা নিরসন করা সম্ভব নয়। এজন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান এবং বিশেষজ্ঞ ব্যক্তিদের সম্মিলিত প্রচেষ্টার দাবি জানানো হয়। এর জন্য প্রয়োজন স্বতন্ত্র সড়ক নিরাপত্তা আইনের। আশার কথা, সরকার এই বিষয়টি অনুধাবন করেছেন, একটি কমিটি গঠন করেছেন সড়ক নিরাপত্তা আইনের খসড়া তৈরিতে। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে পৃথিবীর ৮ম উঁচু পর্বত মানাসলুর শিখরে লাল সবুজের পতাকা ওড়ালেন পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল। ২৫ সেপ্টেম্বর নেপালের স্থানীয় সময় রাত ৩টায় তিনি পর্বত শৃঙ্গে পৌঁছান। ভয়াবহ তুষারধস আর প্রাণঘাতী পথের কারণে হিমালয়ের অন্যতম কঠিন শৃঙ্গ ধরা হয় এই মানাসলুকে। দেশে ফিরে সেই রোমাঞ্চকর অভিজ্ঞতার গল্প জানালেন যমুনা টেলিভিশনকে। হিমালয়ে মানসিরি হিমাল রেঞ্জে দাঁড়িয়ে আছে পৃথিবীর ৮ম উচ্চতম পর্বত মানাসলু। সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,১৬৩ মিটার উঁচু এই শৃঙ্গকে বলা হয় মাউন্ট অব দ্য স্পিরিট। ১৪ বছর পর মানাসলু পর্বত শিখরে উড়ল বাংলাদেশের লাল সবুজ পতাকা। ২৫ সেপ্টেম্বর নেপালের স্থানীয় সময় রাত ৩টায় মানাসলু পর্বত শৃঙ্গে উঠেন বাংলাদেশের তরুণ পর্বত আরোহী তৌফিক আহমেদ তমাল। সারা রাত ক্লাইম্ব করে ভোর ৩টায় আমি চূড়ান্ত উচ্চতায় পৌঁছাই এবং ওই দিন আমি ওই পর্বতের মধ্যে প্রায় আমার পরে আরও ৭০ জন ক্লাইম্ব করেছে অ্যান্ড আই ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু রিচ দ্য সামিট। চূড়ায় পৌঁছানোর অনুভূতিটা অসম্ভব সুন্দর এবং সেখানে গিয়ে বাংলাদেশের পতাকা তুলে ধরা, জাতীয় সঙ্গীতের দু একটি লাইন খুবই আবেগঘন মুহূর্ত ছিল। নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে এই চ্যালেঞ্জিং অভিযান শুরু করেন ১ সেপ্টেম্বর। মানাসলু বেস ক্যাম্পে পৌঁছে সেখানেই অবস্থান করেন বেশ কয়েকদিন। এরপর ওপরের ক্যাম্পগুলোতে ওঠানামা করে শরীরকে অতি উচ্চতা ও নিম্ন তাপমাত্রার সঙ্গে খাপ খাইয়ে নেন তিনি। বেস ক্যাম্প থেকে বেস ক্যাম্প ১২ দিন সময় লেগেছে। এর মধ্যে কিছু প্রসেস আছে, অভিযোজনের প্রসেস, অতি উচ্চতার সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়া। সেজন্য আমাদের ক্যাম্প 1-এ উঠতে হয়, ক্যাম্প 2-তে উঠতে হয়, আবার নামতে হয় এবং ফিজিক্যালি মেন্টালি ইটস আ বিগ চ্যালেঞ্জ। সেখানে শিখতে হয় যে পর্বতের ক্ষেত্রে যে ধৈর্য, অধ্যাবসায় সব কিছু আসলে এর সাথে সম্পৃক্ত। চাকরি ছেড়ে ভ্রমণ আয়োজনকেই পেশা হিসেবে নিয়েছেন তিনি। শুরুতে পর্যটকদের গাইড হিসাবে পাহাড়ে যেতেন। বর্তমানে তার বছরের বড় একটা সময় কাটে নেপালের পার্বত্য অঞ্চলে। দেশটির এভারেস্ট বেস ক্যাম্প, অন্নপূর্ণা বেস ক্যাম্প সহ বিভিন্ন গন্তব্যে গাইড হিসাবে বাংলাদেশিদের নিয়ে যান তমাল। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, গাজা উপকূল থেকে মাত্র ৯১৮ নটিক্যাল মাইল দূরে রয়েছে ত্রাণবাহী জাহাজের বহর সুমুদ ফ্লোটিলা। আমরা সরাসরি জাহাজের বহরের কাছে চলে যাব। দেখতে পাচ্ছেন যেমনটি টেলিভিশন স্ক্রিনে বেশ কয়েকটি জাহাজ থেকে এই লাইভ স্ট্রিমিংটি চলছে। প্রায় অর্ধশত নৌযান রয়েছে এই বহরে। বলা চলে একেবারে ইসরায়েলি বর্বরতার প্রতি বুড়ো আঙুল দেখিয়েই এগিয়ে চলছে সুমুদ ফ্লোটিলা। এই ত্রাণবাহী ছোট ছোট নৌকাগুলো এখন গাজার কাছে একেবারে চরম ঝুঁকিপূর্ণ এলাকায় পৌঁছেছে। অর্থাৎ যেমনটি বলছিলাম যে ১১৮ নটিক্যাল মাইল দূরেই এটি অবস্থান করছে। এর আগে যতবার ওই এলাকায় ফ্লোটিলা পৌঁছানোর চেষ্টা চালায় সবগুলোর উপরই কিন্তু এর আগে ইসরায়েল হামলা চালিয়েছিল। এবং এসব ছোট ছোট নৌকায় সারা বিশ্ব থেকে আসা মানবাধিকার কর্মীরাও আছেন। তারা খাবার, ওষুধ, কাপড় সহ নিত্যপণ্য যে সকল সামগ্রী আছে তা নিয়ে সাগর পথে গাজার দিকে এগিয়ে যাচ্ছেন।
এবং গাজা উপত্যকার উপর ইসরায়েলি অবরোধ ভেঙে তারা এসব ত্রাণ সামগ্রী দুর্গত মানুষের হাতে তুলে দিতে চান। সংবাদ প্রতিবেদন আল জাজিরার যদি আমরা উদ্ধৃতি টেনে বলি, সেখানে বলা হয়েছে যে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সিসকা আলবানিজ, কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্টাভো পেট্রো, অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ম্যাট থিসেলথওয়াইট, তুরস্কের সবচেয়ে তরুণ আইন প্রণেতা জেহরানুর আয়দেমির এবং অন্যান্য শীর্ষ রাজনৈতিক ব্যক্তি ও মানবাধিকার কর্মীরা এই ফ্লোটিলার পূর্ণ নিরাপত্তার দাবি জানিয়েছেন। এতে আরও বলা হয়েছে দর্শক যে স্পেন এবং ইতালি থেকে মানবাধিকার কর্মীরা ফ্লোটিলা নিয়ে ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করবে এবং তুরস্কের ড্রোনগুলো সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণও করছে। আর সবার নিরাপত্তার জন্য কোনো কোনো নৌকা থেকেই এই যে লাইভ সম্প্রচারটি দেখছেন এটি সম্প্রচার করা হচ্ছে। তবে ইসরায়েল কিন্তু এই ফ্লোটিলার গতি রোধ করতে বদ্ধপরিকর। ইসরায়েলি বাহিনীর ভাষ্য হচ্ছে গাজায় যে অবরোধ সেটি আইনসিদ্ধ এবং এই স্বেচ্ছাসেবীরা যারা এখন এই মুহূর্তে সমুদ্রপথে আছেন তারা এই আইনগত যে অবরোধ সেটি ভাঙার চেষ্টা করছেন, এটি ইসরায়েলি সেনাবাহিনীর ভাষ্য। কিন্তু আন্তর্জাতিক আইনে যে কোনো পরিস্থিতিতেই দুর্গতদের কাছে মানবিক ত্রাণ পৌঁছে দেওয়ার কথা একেবারে পরিষ্কার করে বলা আছে। আজ বাংলাদেশ সময় দুপুর 1:45টার দিকে ফ্লোটিলা অভিযানের অন্যতম আয়োজক ডেভিড অ্যাডলার এক্সে লিখেছেন যে আশঙ্কা করছে এটি আমার শেষ চিঠি, এবং তিনি তখন বলেছেন যে তিনি গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে বলছেন এখন গাজার উপকূল থেকে 118 নটিক্যাল মাইল দূরে আছে। আরও লিখেন যে গতরাতে ইসরায়েলি নৌবাহিনীর কয়েকটি জাহাজ তাদের হুমকি দেয়, তাদের জাহাজে আক্রমণ করে, ক্রুদের ভয় দেখায় এবং যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। ইসরায়েলি বাহিনীর এ ধরনের কর্মকাণ্ড আমরা আগেও দেখেছি, আগেও বেশ কয়েকবার সংবাদ মাধ্যমে প্রচার করেছি এবং ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক জলসীমা থেকে তাদেরকে অপহরণ করতে পারে বলে যারা আছেন এখানে অনেকেই তাদের মধ্যে আশঙ্কা করছেন। তাই ফ্লোটিলায় অংশগ্রহণকারীরা তাদের মোবাইল ফোন আর সিসিটিভির মাধ্যমে পরিস্থিতি বিশ্ববাসীর সামনে উপস্থাপন করছেন, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, যাতে করে ইসরায়েলি বাহিনীর যে অপরাধমূলক কর্মকাণ্ড বা কাজ সেগুলো প্রকাশ্যে আসে। এখন দেখার অপেক্ষা আর কতক্ষণের মধ্যে এটি আসলে গাজা অতিক্রম করবে। এবং আমরা যদি একটু বেশ কিছু সংবাদ মাধ্যমের দিকে নজর দিই তাহলে একটি জিনিস আপনাদের পড়ে শোনাতে চাই। অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ম্যাট থিসেলথওয়াইট সারা দেশে প্রতিমা বিসর্জনে নৌপথে জনগণের নিরাপত্তায় থাকবে কোস্ট গার্ড, এমনটাই জানিয়েছেন কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউল হক। সকালে নারায়ণগঞ্জের মিশনপাড়া রামকৃষ্ণ মিশনের দুর্গা মণ্ডপ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, দশমীতে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কোস্ট গার্ড পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়তি নজরদারিতে থাকবে, আর সেই সাথে প্রতিমা বিসর্জনের স্থানগুলোতে ডুবুরি দল প্রস্তুত থাকবে বলেও জানিয়েছেন কোস্ট গার্ড মহাপরিচালক। এর আগে তিনি দায়িত্বরতদের সাথে কথা বলে সার্বিক নিরাপত্তা ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিতের বিষয়েও খোঁজ খবর নেন। দেশের আইন শৃঙ্খলা বাহিনীর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব যে এই সময়টা শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং সবাই যাতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই ধরনের অনুষ্ঠানটাকে আয়োজন করতে পারেন, উপভোগ করতে পারেন এবং তাদের ধর্মীয় রীতি অনুযায়ী তাদের যে সমস্ত শ্রদ্ধাবোধ সেটা পালন করতে পারেন। অনুষ্ঠিত হয়ে গেল ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশন। সকালে রাজধানীর তেজগাঁয়ের আকিজ হাউসে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতায় নিজেদের দক্ষতা এবং সৃজনশীলতা প্রমাণ করেছে বাংলাদেশের তরুণ উদ্ভাবকরা। দেশের সব দল মিলে মোট 14টি স্বর্ণ এবং 3টি রৌপ্য পদক জিতে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের মেধার প্রমাণ দেয়। স্বর্ণজয়ী দলগুলোর মধ্যে টিম তারার বাড়ি বিশেষ অবদান রাখে, আর এই গৌরবময় যাত্রায় পাশে ছিল দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড আকিজ ডেইরি লিমিটেডের ফার্ম ফ্রেশ। এই সাফল্য দেশের তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তি, বিজ্ঞান মনস্কতা, সৃজনশীলতার প্রকাশ করেছে বলেও জানান আয়োজকরা। ভবিষ্যতেও এমন আয়োজনে পাশে থাকবে ফার্ম ফ্রেশ। খবরের সব আপডেট সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।